KTV Originals। নমস্কার, শুরু করছি 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই UEM, গুড এডুকেশন, গুড জব, অ্যান্ড অ্যাসিস্টেড বাই অ্যাসিওর অ্যাপ্লায়েন্সেস। আজকের সন্ধ্যেতে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি সন্ধ্যে নয়, রাত্রির, সন্ধ্যেটা বোধহয় ভুলই বললাম। আজকে রাত্রিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে। আপনারা যারা প্রায়ই বলেন যে স্টেডিয়াম বুলেটিনটা ক্রিকেট বুলেটিন হয়ে যাচ্ছে, স্পেশালি তাদের জন্য একটু ফুটবলের কথা কিছু বলবো একটু পরের দিকে। এবং খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে যেখানে আমরা মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে জিজ্ঞেস করেছি যে ইস্টবেঙ্গল টিমের সমস্যাটা কি হচ্ছে, মানে তিনি ডাক্তার হন ইস্টবেঙ্গল টিমটা নিয়ে কী করবেন। আমার সঙ্গে অন্য দিনের মতোই জয়জ্যোতি ঘোষ, কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, খুব ফুরফুরে মেজাজে আছেন, সমুদ্রের ধার থেকে ঘুরে এসেছেন। স্টোরিগুলো ফুরফুরে হচ্ছে কিনা সেটা আপনারা বিচার করবেন। ভালো মেজাজে আছেন। একদম শুরুতে আগের দিনের কুইজের উত্তরটা দিয়ে দিই। কুইজে প্রশ্ন করেছিলাম আমরা যে মোহাম্মদ হাবিবের একজন কারোর সঙ্গে সংঘর্ষে তার শিনবনের হাড় সরে গিয়েছিল। এই উত্তরটা কে সেই প্লেয়ার যার সঙ্গে সংঘর্ষে তার শিনবনের হাড় সরে গিয়েছিল? জয়জ্যোতিকে আমি জিজ্ঞেস করেছিলাম উত্তরটা, ও হেসে বলেছিল এই উত্তর তো এখানে দেবো না, কিন্তু এই উত্তরটা প্রাইভেটলিও দিতে পারেনি। যাক, উত্তরটা একজন দিয়েছেন, কিন্তু তাকে কী করে পরিচয় করাবো আমি জানি না। তার নামটা একটা কি অদ্ভুত লিখেছেন, জয়মা তারা 1397, এটাই একমাত্র ঠিক উত্তর। জয়মা তারা বলে এই উত্তরটার খোঁজ পেয়ে গেছেন কিনা জানি না, কিন্তু তিনি মানে পুরুষ না মহিলা, কোথায় থাকেন, কি বা কিছুই জানি না। নিচে আবার লিখছেন প্রো শিয়ালদা, মানে ওনার নামটা ঠিক বোঝা গেল না। জয়মা তারা আইডি থেকে এসছে এবং সি প্রসাদ। জয়মা তারা 1397, উত্তরটা হচ্ছে চন্দ্রেশ্বর প্রসাদ। চন্দ্রেশ্বর প্রসাদ মোহনবাগান এবং ভারতের ডাক সাইডে স্টপার ছিলেন। প্রচণ্ড সলিড চেহারা ছিল। তার শিনবনে জাস্ট টাচ করে হাবিবের শিনবনের হাড় ভেঙে যায় এবং তারপর হায়দ্রাবাদে গিয়ে হাকিমি চিকিৎসা করে ফেরত আসেন। ওভার টু ইউ জয়জ্যোতি। আর আজকের বিষয় নিয়ে তো কথা বলতেই হবে। কপিল দেব কলকাতা শহরে। আজকের কুইজটা কি? আজকের কুইজ এখনই বলে দেবেন নাকি পরে বলবেন? আমি এখনই কুইজটা বলছি। কপিল দেব যখন রিটায়ার করেন তখন তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন, যে কি কথা শুনে তিনি খেলাটা এত তাড়াতাড়ি ছেড়ে দিলেন, কোন গুরুজনের পরামর্শ শুনে তিনি খেলাটা ছেড়ে দিয়েছিলেন, সেই গুরুজন তাকে কি বলেছিলেন। এবার কপিল দেব, যাকে শেষ শীতের সকালবেলা জয়জ্যোতি ঘোষ ধাওয়া করে টালিগঞ্জ ক্লাবে পৌঁছেছিল, কপিল দেবকে পেয়েছিল কিনা আমি জানি না, এবার ও বলুক। হ্যাঁ, কপিল দেবকে একদম শেষ মুহূর্তে পেয়েছি, আমার যেতেও একটু দেরি হয়, তবে কত ফাইন হবে এটা? তো কপিল দেব নিখাঞ্জ বিন্দাস মুডে রয়েছেন এবং বলা হয় যে বুমরাকে কি করা উচিত, গলফ খেলা উচিত এখানে এসে। আর বুমরা নেই, সেটার জন্য খুব বেশি যে চিন্তিত মনে হলো না 83 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পরিষ্কার বলছেন যে এটা হতে পারে এবং পার্ট অফ গেম। আর টিম ইন্ডিয়ার হয়েই তিনি কথা বললেন, বুমরা না থাকলেও টিম ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দাবিদার সেটা কিন্তু বুঝিয়ে দিলেন। এবং কপিল দেব নিখাঞ্জ কি বলেছেন, কি জানিয়েছেন আজকে বুমরা সম্পর্কে, সেটা শোনাবো। To say all the luck and I hope they can play well. Yes, every player are important, but when you have to win the championship, don't depend on one player, depend on the team. Yes, if he is not fit, it's not a good news, but team is there. কপিল দেব অ্যাকচুয়ালি খেলা ছাড়ার পর খুব ফুরফুরে মেজাজে সবসময় থাকেন এবং সবসময় খুব মোটিভেশনাল কথাবার্তা বলেন। তিনি জানেন যে বুমরা না থাকাটা ভারতের বিরাট ক্ষতি, কিন্তু সবসময় ইন্ডিয়ান টিমের ফরে থাকেন, ইন্ডিয়ান টিমের হয়ে কথা বলেন। তাই তিনি যে বলবেন সেটাতে আশ্চর্য নেই। এবং সত্যি কথাই তো, ভারত যেরকম ক্রিকেট খেলেছে তাতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্তত প্রথম 4টে টিমের মধ্যে তারা অবশ্যই পড়বে। কিছুদিন আগে মনে হচ্ছিল পড়বে না, যখন ভারতীয় ক্রিকেট ঘিরে একটা সংশয়ের প্রহর দেখা দিচ্ছিল, কিন্তু এখন ভারতীয় টিমের অবস্থাটা অনেক বেটার। এবার বলতে বলতে চট করে একটা বিরতির সময় হয়ে গেল। এই বিরতিটা দ্রুত নিচ্ছি,
কিন্তু দ্রুতই, ততটাই দ্রুত আবার ফেরত আসবো, কোথাও যাবেন না। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই UEM, গুড এডুকেশন গুড জব, অ্যাসিস্টেড বাই অ্যাশিওর অ্যাপ্লায়েন্সেস। আপনারা অ্যাশিওরের প্রাইজও পান, আপনারা জানেন। এবার কি কুইজ দেবো? হ্যাঁ, কুইজ তো দিলামই। কুইজটা কালকে সকাল 10টার মধ্যে উত্তর দিয়ে দেবেন। কপিল দেবকে কে বলে খেলা ছেড়েছিলেন? আরেকজন খুব সম্প্রতি খেলা ছেড়েছেন এবং সেজন্যে ক্রিকেট বাংলার একটু মন খারাপ, কারণ তাকে বাংলা বোধহয় আরও বেশি দিন আরও ভালো করে নিজের মধ্যে এবং ভারতে বিকশিত হন, তিনি এটাই চেয়েছিল। তার নাম ঋদ্ধিমান শাহ। কালকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাকে একটা বিদায়ী সংবর্ধনা দিল। ঋদ্ধিমান বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন, এটা ভাবতে খারাপ লাগে, কারণ এই সেদিন প্রায় চোখের সামনে 2010 নাগাদ তিনি এলেন ক্রিকেটে, 2007-8 নাগাদ বাংলার হয়ে এসেছিলেন, 2010 নাগাদ ভারতের হয়ে এলেন এবং তারপরে দ্রুত বিদায় নিয়ে নিলেন। কি বলবে? হ্যাঁ, ঋদ্ধিমান সাহা আমার মনে হয় যে মানে জন্মটা ভুল সময়, যে তিনি যে সময় খেলছিলেন সেই সময় মহেন্দ্র সিং ধোনি এমন দাপট দিকে তিনি ক্রিকেট শাসন করছিলেন যে তার ক্রিকেটিং কেরিয়ারটা আরও অনেকটা দূর এগোতে পারত। 40টা টেস্ট ম্যাচ আমরা অনেক গর্বিত, তবে এরপর আর কোন বাঙালি 40টা টেস্ট ম্যাচ বা তার ধারে কাছে যাবে সেটা মানে ভাবার বিষয়। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় 113টা টেস্ট ম্যাচ খেলেছেন, তারপরে 40টা টেস্ট ম্যাচ, এবং এর মাঝে 43টা পঙ্কজ রায় 43টা টেস্ট ম্যাচ, এবং এরপর মানে 10টা টেস্ট ম্যাচ খেলার মতো কিন্তু এই মুহূর্তে দেখছি না কাউকে বা কোনো বাঙালি ক্রিকেটারকে। তাই ঋদ্ধিমান শাহকে আমরা অবশ্যই মিস করবো, এবং দুর্ধর্ষ উইকেট কিপার ব্যাটার। যতবার সৈয়দ কিরমানিকে জিজ্ঞেস করা হয় ততবার ঋদ্ধিমান শাহর কথা বলেন। আর এখানে একটা প্রশ্ন আপনাকে, যে বাংলার যে ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমি একটা স্ট্যাটস বলছি যে সম্বরণ ব্যানার্জি, ঋদ্ধিমান সাহা। সম্বরণ ব্যানার্জি 75টি ম্যাচ, 150টি ক্যাচ, স্টাম্পিং 33। ঋদ্ধিমান সাহা 142টি ম্যাচ, 346টি ক্যাচ, স্টাম্পিং 38। শুধুমাত্র স্ট্যাটসের নিরিখে বলছি না। সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, বাংলার ক্রিকেটে আপনি কাকে কি রাখবেন? আপনার টিমে কাকে খেলাবেন? জয় যদি সমুদ্রের ধার থেকে ঘুরে এসে ওখানে ভেবেছে পুরীতে এই প্রশ্নটা করবে, অনেক সময় নিয়ে। আমি যদি তুমি বলো অনেস্টলি, যদি স্ট্যাটিস্টিক্স বলো, ঋদ্ধিমান শাহ 40টা টেস্ট ম্যাচ কোনো কম্প্যারিজন হয় না। বাংলা আরেকজন বিখ্যাত উইকেট কিপার ছিলেন প্রবীর সেন, জন ব্র্যাডম্যানকে স্টাম্প করেছিলেন। ব্র্যাডম্যানের বন্ধুও ছিলেন। ব্র্যাডম্যান যেবার কলকাতায় এসে নামেননি, দমদম এয়ারপোর্টে প্রবীর সেন দেখা করতে গেছিলেন তার সঙ্গে। দীপ দাশগুপ্ত বাংলার হয়ে উইকেট কিপার, সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। রুসি জিজি বয় বাংলার আরেকজন উইকেট কিপার, যিনি বিদেশ সফরে গেছেন, 1971-এ খেলেননি। কিন্তু আমি কেন জানি না, আমি সম্বরণ বন্দ্যোপাধ্যায় কোনো ভারতীয় দলের হয়ে কোনো বিদেশ সফরেও যাননি। তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে বাংলার সর্বকালের সেরা দলে নর্মাল উইকেটে খেলা হচ্ছে, আমি সম্বরণ ব্যানার্জিকে রাখবো আগে, ঋদ্ধিরও আগে রাখবো। তার একটাই কারণ যে সম্বরণের একটা টিম পরিচালনার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, ক্যাপ্টেন্সির একটা ক্ষমতা ছিল, উইকেটের পেছন থেকে ভীষণ চার্জ করতে পারতেন। আর আমি বেঙ্গল কর্ণাটক ম্যাচে 1974-75 একেবারে বাচ্চা ছেলে তখন, একটা টিমের হয়ে কিপ করছিলেন সম্বরণ ব্যানার্জি, একটা টিমের হয়ে কিপ করছেন সৈয়দ কিরমানি। তাতে সম্বরণের উইকেট কিপিং কিরমানিকেও ছাপিয়ে গিয়েছিল। হাইকোর্টের দিকে একটা ডাইভিং ক্যাচ ধরেছিলেন, আমার আজও মনে আছে। ওর চেয়ে ভালো ক্যাচ আমি কোনো বাংলা উইকেট কিপারকে ঋদ্ধিমান শাহ বাদ দিয়ে কাউকে নিতে দেখিনি। এবং তারপরে 84-এ যখন ইংল্যান্ডে ডাবল উইকেট টুর্নামেন্ট হয়, ডেনিস লিলি, জাভেদ মিয়াঁদাদ এরা সবাই আসেন, তখনও লিলির বলে সম্বরণ কিপ করেছিলেন। আমার মনে হয় সম্বরণ ভারতীয় দলের সেকেন্ড উইকেট কিপার ইজিলি হতে পারতেন। ভরত রেড্ডিকে টেস্ট খেলানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ তামিলনাড়ুর ব্যাকিং ছিল, বাংলার ব্যাকিং ছিল না। ভালো উইকেটে সম্বরণ ব্যানার্জিকে আমি সর্বকালের সেরা বাংলা দলে রাখবো। খারাপ উইকেটে ঋদ্ধিমান শাহ। ঋদ্ধিমান শাহ ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহই নেই। রবি শাস্ত্রী আমায় একবার বলেছিলেন এই পিঙ্ক বল টেস্ট ম্যাচের পর যে অ্যালান নট পরবর্তী সময় ঋদ্ধিমান শাহর চেয়ে ভালো কিপার তিনি দেখেননি। রবি শাস্ত্রী বলছেন অ্যালান নট পরবর্তী সময়ে এই, এবং যখন বলছেন তার নিশ্চয়ই সৈয়দ কিরমানির কথা মাথায় আছে। পিঙ্ক বল টেস্ট ম্যাচে ঋদ্ধি যে উইকেট কিপিং করেছেন অবিশ্বাস্য। ইন্ডিয়া অস্ট্রেলিয়া বেঙ্গালুরু টেস্ট ম্যাচ, আমার মনে নেই অস্ট্রেলিয়া কোনো একজন ব্যাটসম্যান জাস্ট ফরওয়ার্ড খেলেছিলেন, ফরওয়ার্ড শট লেগে ঝাঁপিয়ে পড়ে ঋদ্ধিমান শাহ অশ্বিনের বলে ক্যাচ ধরেছিলেন। খেলার পর রাতের পার্টিতে এরাপল্লী প্রসন্নকে আমি নিয়ে গিয়ে ঋদ্ধির সঙ্গে আলাপ করিয়ে দিই। এরাপল্লী প্রসন্ন বলেছিলেন, ভাই তুমি তো একই সঙ্গে ইঞ্জিনিয়ার এবং সোলকার, কারণ সত্যি ওই ক্যাচটা যে ক্যাচ হতে পারে ভাবা যায় না।
পিঙ্ক বল টেস্ট ম্যাচে বল অতটা বাঁক খাচ্ছে, দুর্ধর্ষ কিন্তু ঋদ্ধিমান শাহ আমার কোথাও মনে হচ্ছে যে সেভাবে দায়িত্ব পুরোটা নেননি। ক্যাপ্টেন্সির বাংলা ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। ত্রিপুরাতে পরে ক্যাপ্টেন হলেন, বাংলার কেন দায়িত্ব নিলেন না আমি জানি না। আর ঋদ্ধিমান শাহর কেরিয়ারটা তুমি বলছিলে প্রথম দিকে ধোনিতে গ্রহণ হলো, শেষের দিকে ঋষভ পান্তে গ্রহণ হলো, কিন্তু যে জন্য ঋদ্ধি এত অফেন্ডেড হলেন যে তাকে রাহুল দ্রাবিড় বলেছিলেন 37 বছর বয়সে তুমি রিটায়ার করবে কিনা ভেবে দেখো নাকি, তুমি নিজে খেলা চালিয়ে যাবে না আমরা বলবো। আমি ঋদ্ধিমান শাহ হলে বলতাম যে আপনি রাহুল দ্রাবিড় 38 বছর বয়সে যখন সবাই আপনাকে হিসেব থেকে মুছে ফেলেছে, আপনি 3টে 100 করেছেন ইংল্যান্ডে, এবং আপনার চলে যাওয়াটা আজও ভারতীয় ক্রিকেটের সেরা চলে যাওয়ার মধ্যে গণ্য হয়। আপনি কি করে ধরে নিলেন যে আমি 38 বছরে পারবো না বা আমি 37 বছরে শেষ হয়ে গেছি? এটাতে মন খারাপ কোনো কথা নয়। ঋদ্ধিমান শাহর আমার কোথাও মনে হয়েছে নিজের ম্যানেজমেন্টটা আরও পেশাদার হওয়া উচিত ছিল, তাহলে 40টা না ওটা 70টা টেস্ট ম্যাচ হতো বলে আমার মনে হয়। আপাতত চলে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে ঋদ্ধিকে রেখে, এরপর আবার বিরতিতে এসে আমরা সেই শুরুতে বলেছিলাম না ফুটবল নিয়ে পড়বো। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। বিরতির পর আপনাদের কথা দিয়েছিলাম শুরুতে যে আর আমাদের ক্রিকেট বুলেটিন বলে ডাকা যাবে না। এটার জন্য জয়জ্যোতি ঘোষ মুখ্যত দায়ী। যা যা বলার এই ক্রিকেট বুলেটিন ওকে লিখবেন, আমায় লিখবেন না। কিন্তু আপাতত আমরা একটা সাক্ষাৎকার, জয়জ্যোতি কার সাক্ষাৎকার এটা তুমি তো জানো? হ্যাঁ একদমই, আপনি নিয়েছেন মোহন সচিব দেবাশিস দত্ত। এবং ইন্টারেস্টিংলি মানে ইস্ট বেঙ্গলের যে রোগটা হয়েছে সেই রোগটা কি এবং সেই অসুখ কি সেটা বলছেন আপনাকে। এটা অসাধারণ একটা ইন্টারভিউ, শুনুন ইন্টারভিউটা মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে। মোহনবাগান টিমের লাস্ট কয়েক বছর ধরে এই ধারাবাহিক সাফল্যের পিছনে আসল নায়ক কে? নায়ক ফুটবল খেলা একজনের উপরে হয় না, ইটস এ টিম গেম। তো সেই জন্য এখানে অনেকেই আছেন। প্রধান সেনাপতি ডেফিনেটলি সঞ্জীব গোয়েঙ্কা এবং বিনয় চোপড়া আছে, ক্লাবের তরফ থেকে আমরা আছি, আমি আছি বোর্ডে, এবং আমাদের যে ক্লাব এবং কোম্পানির সমন্বয়, এবং তারপরে তো কোচ এবং প্লেয়াররা বিভিন্ন সময় বিভিন্ন কোচ বিভিন্ন প্লেয়াররা খেলেছে। এই যে পুরো টিম উইথ অফিসিয়ালদের এই যে সমন্বয়, এটাই ক্লাবকে 1 নম্বর জায়গায় বছরের উপর বছর ধরে রাখছে। সঞ্জীব গোয়েঙ্কা ঠিক ময়দানের লোক নন সেই হিসেবে, কিন্তু দেখা যাচ্ছে যে মোহনবাগান জনতার হৃদয়ে তিনি খুব কম সময়ের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন। তো আপনি এত অফিসিয়ালের সঙ্গে ডিল করেছেন, রঞ্জন মিত্র, টুটু বসু বা অন্য অফিসিয়ালদের দেখেছেন, কিভাবে সঞ্জীব গোয়েঙ্কা যে লোকটা মাঠেরই লোক নয় তার এই ইনপুটগুলো বা তার ইনফ্লুয়েন্সটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, সঞ্জীব গোয়েঙ্কা খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসায়ী, কিন্তু তার থেকেও আমি মনে করি তিনি একজন বড় প্যাশনেট ফুটবল ফ্যান। তিনি ফুটবলটাকে বা স্পোর্টসকে, ফুটবল হোক ক্রিকেট হোক, ওনার ক্রিকেট টিমও আছে, উনি অত্যন্ত অন্তর থেকে ভালোবাসেন। আমি কারোর নাম করবো না, অন্য অনেক ব্যবসায়ী আমি জানি যারা এই স্পোর্টস ফিল্ডে প্রচুর টাকা লাগাচ্ছেন, কিন্তু তারা স্পোর্টসটাকেও বিজনেসের আঙ্গিনায় দেখছেন। কিন্তু যেটা মিস্টার গোয়েঙ্কা দেখছেন না, তিনি ওটাকে দেখছেন অ্যাজ আ প্যাশনেট ফ্যান হিসেবেই উনি ওটাকে দেখেন। এবং সেটা যখন মোহনবাগান এর টিম বানান কি লখনৌ সুপার জায়ান্ট করেন, সব ক্ষেত্রে আমি মোহনবাগানটা খুব কাছ থেকে আমি দেখেছি, আমরা একসঙ্গে কাজ করেছি, তাতে দেখেছি ওনার প্যাশনটা অন্য লেভেলের, এবং যেটাই আমাদেরকে এগিয়ে দিতে সাহায্য করেছে। আমি ধরুন কোনো কথা বললাম, সেইটাকে শোনা এবং সেটাকে সম্মান দেওয়া, এবং ওনার যদি ওদের দিক দিয়ে কোনো গ্যাপ থাকে সেটাকে ভরাট করা, আর আমার দিক দিয়ে যদি কোনো গ্যাপ থাকে সেটা ওরা ভরাট করা, এইভাবেই আমরা একসাথে চলি। একটা ধারণা ময়দানে এখন তৈরি হয়েছে যে যেহেতু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সররা যেহেতু এখন ফুটবল টিমের অধিকার নিয়ে নিয়েছেন, তাই কর্মকর্তাদের আগেকার জায়গাটা নেই। এটা কি মোহনবাগানের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয়? আপনি, এটা খুব সিম্পল উত্তর। আপনি যদি অ্যাসেস করেন, আইএসএল এ 3টে দল খেলছে কলকাতা থেকে, তাতে বাকি 2টো দলের ক্ষেত্রে আপনি দেখবেন ক্লাবের কর্মকর্তারাও প্রেস ব্রিফিং করে, কোম্পানির কর্মকর্তারাও প্রেস ব্রিফিং করে। এখানে রেগুলারের প্রেস ব্রিফিং আমি করি কোম্পানির তরফ থেকে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ দ্য ক্লাব। কোম্পানির তরফ থেকে কেউই করে না। আর কখনো প্রেস কনফারেন্স মিস্টার গোয়েঙ্কা করেন, সেটা কোনো প্লেয়ারের
নাম ডিক্লেয়ার করা বা কোচের নাম ডিক্লেয়ার করা বা কোনো প্রেস কনফারেন্স সেটা উনি করেন, কিন্তু ডেলিকার প্রেস ব্রিফিংটা একজনই করেন, 2 জন 3 জন। কোনো কোনো ক্লাবে দেখি ক্লাবের কর্মকর্তাও করছে, ইনভেস্টরের করছে, আবার ক্লাবের 2-3 জন করছে। আমাদের এখানে সেটা হয় না। সেটাই প্রমাণ করে যে আমাদের সঙ্গে অন্য ক্লাবেদের কতটা তফাৎ আছে। মোহনবাগানের এই যে ধারাবাহিকতাটা, মোহনবাগানের যদি লেট 70s মোহনবাগানের একটা গ্লোরিয়াস সময় হয়, তেমনি এই সময়টাও একটা গ্লোরিয়াস সময়। এই সময়টার রেসিপি কি, মানে ইতিহাসে কি লেখা হবে বলে মনে হয় এই সময়টা ঘিরে? এই সময়টার রেসিপি হচ্ছে, অঞ্জন একটা কথা খুব বলতো যে জন্ম দিলে হবে না, পালতে হবে। মানে আপনি একটা বাচ্চাকে জন্ম দিলেন, তারপরে তাকে লালন পালন সঠিকভাবে করে তবেই বড় করতে হয়। তো এই যে আমাদের এই যে সংযুক্তিকরণটা হয়েছিল মিস্টার গোয়েঙ্কার সাথে, তারপরে এই যে আমাদের কমিটি একসঙ্গে যে লালন পালন করে, এবং ক্লাব এবং কোম্পানি, একটা কর্পোরেট কোম্পানি আর ক্লাব কিভাবে চলতে পারে তার একদম সঠিক নিদর্শন হচ্ছে মোহনবাগান ক্লাব। সেটাই হচ্ছে সেইটাই লেখা থাকবে ইতিহাসের পাতায়, যে কোনো ক্লাব মানে ধ্বংস হয়ে যাচ্ছে ক্লাব এবং ইনভেস্টরের ঝগড়াতে, আর মোহনবাগান দেখিয়ে দিয়ে গেছিল যে কিভাবে একটি ক্লাব এবং একটি কর্পোরেট কোম্পানি একসঙ্গে চলে সাফল্যের শিখরে ওঠা যায়। মোহনবাগান সমর্থকেরা বিভিন্ন সময়ের ফুটবলার, বিদেশি ফুটবলার বলতে ব্যারেটো, সনি নর্ডি, ওডাফা এরকম মনে রেখেছে। আধুনিক সময় থেকে কোন ফুটবলারকে মনে রাখবে বলে মনে হয়? একজনকে কেউ মনে রাখবেন না, অনেকেই আছে। দিমির আলাদা জায়গা নিয়েছে। এই বছর তো কামিন্স অত্যন্ত ভালো খেলছে, গ্রেগ স্টুয়ার্ট ভালো। ডেফিনেটলি দেখুন, ডিফেন্ডার আমি বলবো আনসাং হিরো হচ্ছে টম, আমাদের যে সেন্ট্রাল ডিফেন্ডার, কিন্তু যারা গোল করে তারা বেশি মাইলেজ পায়। এখানেও সেই জন্য আপনার কামিন্স বলুন, ম্যাকরান বলুন, দিমি বলুন বা গ্রেগ স্টুয়ার্ট বলুন এগিয়ে থাকে। হিরোইজমে এরা এগিয়ে থাকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াইটা আধুনিক সময়ে প্রায় অসম হয়ে যেতে বসেছে। ইস্টবেঙ্গল টিমটা নিয়ে বা ইস্টবেঙ্গল পরিচালন পদ্ধতি নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আপনি যদি বলেন, আমি দেখি ইস্টবেঙ্গল সমর্থকদেরও বক্তব্য যে আমাদের বাজেট অনেক বেশি, তার জন্য নাকি আমরা জিতি। এটা জিতে এসেছি গত 3-4 বছর ধরে। কিন্তু আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 18, এমনকি আমাদের ইউথ ডেভেলপমেন্টের যে টিম আছে সেখানেও দেখবেন যত ম্যাচ হচ্ছে সবেতেই কিন্তু মোহনবাগান জিতছে। সেখানে তো বাজেটের ব্যাপার নেই, সেখানে বাজেট হয়তো আমরা ইউথ ডেভেলপমেন্টের বাজেট আমাদের কম আছে ওদের থেকে। অ্যাকচুয়ালি পরিচালনা ব্যাপারটা, ব্যবস্থাপনাটা আমাদের অনেক এগিয়ে আছে, যেখানে আমি মনে করি ওরা এখন পিছিয়ে আছে। কিন্তু বাজেটে 20-25 কোটি টাকা সিনিয়র টিমে, সেটা তো একটা বড় অঙ্কের টাকা তফাৎ না। এটা সম্পূর্ণ ভুল। এটা যারা বলে যে 20-25 কোটি টাকার তফাৎ আছে, এটা সম্পূর্ণ ভুল। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আজকে নর্থ ইস্টের বাজেট কত? নর্থ ইস্টের বাজেট ইস্ট বেঙ্গলের অর্ধেক। নর্থ ইস্টের স্থান দেখুন কোথায়, ইস্ট বেঙ্গলের স্থান দেখুন কোথায়। কত 4 বছর ধরে 5 বছর ধরে ইস্ট বেঙ্গলের স্থান কোথায়? তাহলে আপনি বাজেট, আপনি আমার কথা বাদ দিন, মোহনবাগান একে বাজেট 20 কোটি টাকা বেশি, কিন্তু অন্য ক্লাবগুলো তো তার থেকে বাজেট অনেক কম, তারা উপরে থাকছে আইসিএল বছরের পর বছর ধরে। এ নয় ডোমেস্টিক ওরা খেলছে, ওরা এই 9, 10, 11, 12 উপরে উঠতে পারছে না। এটা কিন্তু ওদের ভাবনা চিন্তা করার ব্যাপার। আমি সমালোচনা করছি, আমাকেও নিশ্চয়ই অনেকে আমার নামে খারাপ কথা বলবে, কিন্তু আমি সমালোচনা করছি কারণ এটা বাংলার ফুটবলের জন্য খারাপ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। বাংলার দুটো ক্লাব এরকম লিগের তলানিতে পড়ে আছে, এটা বাংলার ফুটবলের ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয়। আর বাজেট যদি বলেন তাহলে নর্থ ইস্টের বাজেট আমি বলছি ইস্ট বেঙ্গলের চেয়ে অর্ধেক বাজেট। তাদের স্থান দেখুন আর আপনি ওদের স্থান দেখুন। আচ্ছা দেবাশিস, আপনি ময়দানের খুব অভিজ্ঞ এবং বিশিষ্ট কর্মকর্তা, আপনার চোখে ইস্টবেঙ্গলের সমস্যাটা তাহলে কোথায়? এক্স্যাক্টলি 1, 2, 3 বললে কোথায় সমস্যা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওদের যারা এসছে, যারা ইনভেস্টর হয়েছে, আমার মনে হয় তারা প্রপারলি গাইডেড হয়নি যে কিভাবে সাফল্যের সঙ্গে ফুটবল টিম চালাতে হয়। সেই গাইডেন্সটা আমার মনে হচ্ছে ভুল হয়েছে। সেখানে আজকের ডেটে আপনি যদি বলেন 70 দশক থেকে 80 দশকের
পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণ পাল্টে গেছিল, 80 থেকে 90 পাল্টেছিল, 2000 আরো পাল্টেছে, প্রত্যেক দশকে কিন্তু পরিচালনার ব্যাপারটা পাল্টেছে। আজকের মতো করে আমার যেন মনে হচ্ছে কোথাও ওদের একটা ঘাটতি আছে। আমি তো পুরো ব্যাপারটা ওদের ইন্টারনাল কিভাবে চলে জানি না, কিন্তু আমার বাইরে থেকে যেটা মনে হয়েছে আজকের ডেটে যেভাবে ফুটবল টিম চালানোর কথা সেইভাবে ওরা পারছে না, এবং সেটা আমার মনে হয় যারা ইনভেস্টমেন্ট কোম্পানি এসছে তাদের অভিজ্ঞতা অনেকই কম, নেই বললেই চলে। একটা ছোট্ট আপনাকে এক্সাম্পল দিই, এই কয়েকদিন আগে 5-7 দিন আগে আমি খবর কাগজে পড়লাম এবং টিভি চ্যানেলে আপনাদের চ্যানেল বা অন্য জায়গায় দেখলাম যে ওদের ক্লাব কর্তাও বলেছেন, এমনকি ইনভেস্টমেন্ট কর্তাও বলেছেন যে আমরা অত্যন্ত ভালো টিম বানাচ্ছি, ভালো কোচ আনছি, তারপরেও কেন হারছি সেটা আমরা বুঝতে পারছি না। এটা তো বাবা মার কাজ যে ছেলে ফেল করলে বোঝা যে ছেলে কেন ফেল করছে। যদি ছেলে কেন ফেল করছে সেটা বাবা মা বুঝতে না পারে, তাহলে সেই ছেলে কি করে মানুষ হবে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দেবাশিস দত্ত, অনেক ধন্যবাদ। দেবাশিস দত্তর সাক্ষাৎকার শুনলেন। দেবাশিস দত্ত বললেন যে ইস্ট বেঙ্গলের কর্তারা বা পরিচালন গোষ্ঠী যদি বুঝতে না পারেন যে কেন খারাপ রেজাল্ট হচ্ছে তাহলে ঘোর সমস্যা। আজকে আরেকটা শেষ করার আগে জয়জ্যোতি মনে করিয়ে দিল, সত্যি আমার মনে রাখা উচিত ছিল, আজকে কৃষাণুদের জন্মদিন। কৃষাণু অনন্য, এবং আমার বারবার করে আইএসএল দেখতে দেখতে মনে হয় যে এত বিদেশিদের নিয়ে এত নাচানাচি হয়। কৃষাণুদের আমলে বেস্ট বিদেশি স্ট্রাইকার ছিল চিমা ওকেরি, যে ভালো খেলার জন্য কৃষাণুদের ওপর নির্ভর করত। আজকের দিনে হয়তো কে বলতে পারে এই কামিংস বা স্টুয়ার্ট এরা হয়তো কৃষাণুর ওপর নির্ভর করতেন আরও ভালো খেলার জন্য, কৃষাণু যদি আজকে খেলতেন। কৃষাণু আমরা সেই সময় বলা হয়েছে ভারতীয় ফুটবলের মারাদোনা। কৃষাণু থাকলে এই এত সুনীল ছেত্রী নিয়ে নাচানাচি, এই বিদেশিদের নিয়ে এত নাচানাচি হয়তো হতো না। কৃষাণু বোধহয় কোথাও বাঙালির রোম্যান্টিসিজম এবং বাংলার ফুটবল এই ধারা মিলে, যে ধারাটা যেটা চুনি গোস্বামী থেকে সুরজিৎ সেনগুপ্ত হয়ে কৃষাণুতে পৌঁছেছিল, আনফর্চুনেটলি সেই ধারাটাই বিলুপ্ত হয়ে গেছে। তাই কৃষাণুদের ঘরানাটা হয়ে গেছে একটা পুরনো দিনের পোড়ো বাড়ি, যার দিকে তাকিয়ে আমরা বলি যে বাড়িটা কি বড় ছিল সেই সময়, কিন্তু এখন তার ঝুল বারান্দা ধসে পড়েছে, সর্বত্র আবর্জনা। কৃষাণুদের ধারায় আর কেউ কোয়ার্টার কৃষাণু এলো না জয়জ্যোতি। একদমই। আর আগামীতে যদি আমরা দেখি, এবং আগামীতেও সম্ভাবনা কম, কারণ এখন যেভাবে আইএসএল চলছে স্ট্রাইকার আমরা দেখি বেশিরভাগই বিদেশি, তাই বাঙালি স্ট্রাইকার বা এই রকম প্লেয়ার মানে কৃষাণুদের মতো আদৌ আসবে কিনা সেটা অবশ্যই। কৃষাণুদের থাকলে মিডফিল্ডারও খেলতে পারতেন, কৃষাণুদের কোনো ব্যাপার ছিল না, স্ট্রাইকারই খেলতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, পেছন থেকেই খেলতেন। আজকের মতো কৃষাণুদের তর্পণ দিয়ে শেষ হোক আজকে স্টেডিয়াম বুলেটিন। আবার আসবো আপনাদের সঙ্গে কালকে রাত্রিরে। আজকের মতো এখানেই থাক। আমার মনে হয় আজকের শো আপনাদের আর ওই কুইজের উত্তরটা ভুলবেন না। যিনি ঠিক উত্তর দিয়েছিলেন তিনি এসে আমাদের দপ্তর থেকে প্লিজ প্রাইজ নিয়ে যাবেন। চললাম, শুভরাত্রি।